নমস্কার বন্ধুরা, আমি তানিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির সাথে নিজের মিল খুঁজে পাবেন। মানুষ বলে পাপ বাপকেও ছাড়ে না, কিন্তু কিছু পাপ এমন হয় যা করার সময় মনে হয় এটাই বুঝি স্বর্গসুখ। আজ যে গল্পটি বলবো তা আমার নিজেরই গল্প। গল্পটা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী আপডেটগুলো আপনারা মিস না করেন। চলুন শুরু করা যাক সেই ঝরঝরে দুপুরের গল্প, যা আমার জীবনকে তচ্ছন্দ করে দিয়েছিল। আমার বিয়েটা হয়েছিল খুব ধুমধাম করে। আমার স্বামী ইমতিয়াজ পেশায় একজন সফল ব্যবসায়ী, দেখতে শুনতে বেশ ভালো, সামাজিকভাবে প্রতিষ্ঠিত। কিন্তু একটা সমস্যা ছিল, সময়ের বড্ড অভাব তার। বিয়ের প্রথম রাত থেকেই বুঝে গিয়েছিলাম এই মানুষটার কাছে আবেগের চেয়ে ব্যবসার হিসেব নিকেশ অনেক বেশি জরুরি। শ্বশুরবাড়িতে সদস্য বলতে আমার শাশুড়ি, ইমতিয়াজ আর ইমতিয়াজের ছোট ভাই আমার দেবর আবির। আবির তখন ভার্সিটির শেষ বর্ষে, লম্বা, ফর্সা আর অসম্ভব সুন্দর বাচনভঙ্গির ছেলে। প্রথম দিন বৌভাতের দিন ও আমার ঘরে এসে মিষ্টির প্লেটটা বাড়িয়ে দিয়ে বলেছিল, ভাবি, ভাইয়া তো ব্যস্ত মানুষ, কিন্তু তোমার কোনো দরকার হলে এই অধমকে ডেকো। সেদিন ওর চোখের দিকে তাকিয়ে আমি কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম। ওর চোখে এক ধরনের দুষ্টুমি ছিল, যেটা আমাকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি অদ্ভুত এক ভালো লাগাও দিচ্ছিল। দিনগুলো কাটছিল একঘেয়েমিতে। ইমতিয়াজ সকালে বেরিয়ে যায়, ফেরে সেই রাতে ক্লান্ত শরীরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আমাদের দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু সেখানে কোনো উষ্ণতা ছিল না, ছিল না কোনো প্রেম। ও যেন শুধু দায়িত্ব পালন করত। অন্যদিকে সারা দিন বাড়িতে আমি আর আবির। শাশুড়িমা নিজের ঘরে পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন। আবিরের সাথে আমার সখ্যতা গড়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। শুরুতে ও আমাকে ভাবি বলে ডাকত, কিন্তু ধীরে ধীরে সেটা তানিয়াতে নেমে এলো। আমরা একসাথে চা খেতাম, মুভি দেখতাম। ও মাঝে মাঝে আমার শাড়ি বা সাজের প্রশংসা করত। আজ তোমাকে নীল শাড়িতে যা লাগছে না তানিয়া, ভাইয়া যে কি মিস করছে। আবিরের এই কথাগুলো আমার বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করত। আমি জানতাম দেবর ভাবির সম্পর্কের একটা সীমারেখা আছে, কিন্তু আমার অবচেতন মন সেই সীমারেখাটা মুছতে শুরু করেছিল। ঘটনার মোড় নিল এক বর্ষণ মুখর দুপুরে। সেদিন বাড়িতে কেউ ছিল না। শাশুড়িমা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন আর ইমতিয়াজ ঢাকার বাইরে ট্যুরে। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। আমি আমার ঘরে বসে জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আবির আমার ঘরে এলো। ওর হাতে একটা পেন ড্রাইভ। তানিয়া, আমার ল্যাপটপটা কাজ করছে না, তোমার ল্যাপটপে একটু এই মুভিটা চেক করতে পারি? ও খুব সহজ গলায় বলল। আমি ল্যাপটপ অন করে দিলাম। ও আমার পাশে বসল। ওর শরীর থেকে একটা উগ্র পারফিউমের গন্ধ আসছিল, যা আমাকে মাতাল করে দিচ্ছিল। আমরা পাশাপাশি বসে মুভি দেখতে শুরু করলাম। মুভিটা ছিল রোমান্টিক ঘরানার। গল্পের এক পর্যায়ে পর্দায় নায়ক নায়িকা যখন ঘনিষ্ঠ হতে শুরু করল, ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। আমি আর চোখে আবিরের দিকে তাকালাম। ও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে সেই পরিচিত দুষ্টুমি আর ছিল না, ছিল এক আদিম আকাঙ্ক্ষা। আমি সরে যাবার চেষ্টা করতেই ও আমার হাতটা ধরে ফেলল। তানিয়া, তুমি কি সুখী? ওর গলার স্বর খুব ভারী শোনালো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, এসব কি কথা আবির, ছাড়ো হাত। ও হাত তো ছাড়লই না, উল্টো আরেকটু কাছে সরে এলো। আমি জানি তুমি সুখী নও, ভাইয়া তোমাকে সময় দেয় না, তোমার চোখের নিচে যে কালচে দাগ, সেটা তোমার অতৃপ্তির কথা বলে। ওর কথাগুলো তীরের মতো বিঁধল। সত্যি তো, আমি কি সুখী, কিন্তু তাই বলে এভাবে? আমি উঠে দাঁড়াতে চাইলাম, কিন্তু আবির আমাকে ব্ল্যাকমেল করার মতো একটা কথা বলে বসল, যা শুনে আমি জমে গেলাম। তানিয়া, গত সপ্তাহে তুমি যখন বাথরুমে ছিলে, ভুল করে দরজাটা পুরো লাগাওনি। আমি কিন্তু সব দেখেছি। তুমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের শরীরের সাথে কি করছিলে, তোমার সেই একাকিত্ব আমি দেখেছি। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। লজ্জায় অপমানে আমার কান গরম হয়ে গেল। ও সেটা দেখেছে? ছি! আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আবির উঠে দাঁড়াল। ও আমার খুব কাছে এসে দাঁড়াল, এত কাছে যে ওর নিঃশ্বাস আমার কপালে এসে লাগছিল।
তোমার ওই অতৃপ্তি আমি মেটাতে চাই তানিয়া। আর বিশ্বাস করো, আজ এই বৃষ্টির দিনে কেউ আসবে না। তুমিও চাও, আমিও চাই, শুধু সমাজের ভয়ে নিজেকে আটকে রেখো না। আমি প্রতিবাদ করতে পারতাম, চিৎকার করতে পারতাম, কিন্তু আমি পারলাম না। আমার অবদমিত ইচ্ছাগুলো যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে আসতে চাইল। আবির যখন আলতো করে আমার কোমরে হাত রাখল, আমার শরীর শিউরে উঠল। ও খুব ধীরে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, একবার সুযোগ দাও, কথা দিচ্ছি এই দুপুর তুমি জীবনে ভুলবে না। আমার ইচ্ছাশক্তি তখন শূন্যের কোঠায়। ওর স্পর্শে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। ও যখন আমাকে নিজের দিকে টান দিল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার হাত দুটো অজান্তেই ওর চওড়া কাঁধের উপর উঠে গেল। বাইরে বৃষ্টির শব্দ বাড়ছিল, আর ঘরের ভেতর বাড়ছিল আমাদের নিঃশ্বাসের গতি। আবির আমার চোখের দিকে তাকিয়েছিল, যেন আমার সম্মতি খুঁজছে। আমি কোনো কথা বললাম না, শুধু চোখ বন্ধ করে ফেললাম। এটাই ছিল আমার মৌন সম্মতি। পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটল। আবির আমাকে বিছানায় বসিয়ে দিল। আমার হৃৎপিণ্ড তখন লাফাচ্ছে। পাপ বোধ আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ কাজ করছিল মনের ভেতর। ও আমার পাশে বসল। ওর হাতটা আমার গলার কাছে এসে থামল। ওর আঙুলের স্পর্শে আমার সারা শরীরে যেন বিত্তলতা খেলে গেল। ও আমার থুতনি ধরে মুখটা উঁচু করল। ওর ঠোঁট যখন আমার ঠোঁট স্পর্শ করল, তখন মনে হলো আমি এত বছর ধরে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম। আমার বিবেকের শেষ বাধাটুকু ভেঙে চুরমার হয়ে গেল। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কোমরে হাত দিয়ে ওকে আমার শরীরের সাথে চেপে ধরলাম। আবিরের পেশিবহুল বুক আর আমার নরম শরীর যেন এক হয়ে মিশে যেতে চাইল। আমি ওর পিঠের ওপর নখ বসিয়ে দিলাম। ওর প্রতিটি স্পর্শ আমাকে নতুন করে জাগিয়ে তুলছিল। ও যখন আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল, আমি অস্ফুট স্বরে কেঁপে উঠলাম। মনে হলো এই পাপই আমার মুক্তি, এই ভুলই আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আবির খুব দক্ষ খেলোয়াড়ের মতো আমাকে পরিচালনা করছিল। ওর প্রতিটি ছোঁয়ায় আমি অবশ হয়ে যাচ্ছিলাম। ইমতিয়াজ যা কোনোদিন আমাকে দিতে পারেনি, আবির সেই পূর্ণতা দিচ্ছিল। আমাদের সেই অবৈধ মিলন ছিল ঝড়ের মতো উত্তাল। বাইরে যেমন প্রকৃতি তার সব রস নিংড়ে বৃষ্টি ছড়াচ্ছিল, আমাদের ঘরের ভেতরেও তখন দুটো শরীর একে অপরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল। সেই দুপুরে কোনো কথা হয়নি, শুধু অনুভবের খেলা চলেছিল। সমাজের নিয়ম, শাশুড়ির ভয়, স্বামীর বিশ্বাস, সব কিছুকে আমরা সেই মুহূর্তে তুচ্ছ করেছিলাম। আবির যখন আমাকে জড়িয়ে ধরে হাঁপাচ্ছিল, তখন আমি ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি নতুন করে জন্ম নিলাম। কিন্তু সব সুখের শেষেই এক বিষাদ থাকে। বৃষ্টি থামার পর যখন আবির ঘর থেকে বেরিয়ে গেল, তখন আমার হুঁশ ফিরল। আমি আয়নার সামনে দাঁড়ালাম। নিজের এলোমেলো চুল, ফোলা ঠোঁট আর ঘাড়ের কাছে লালচে দাগগুলোর দিকে তাকিয়ে আমি শিউরে উঠলাম। আমি কি করলাম নিজের দেবরের সাথে? ইমতিয়াজ যদি জানতে পারে? কিন্তু আবির খুব স্বাভাবিক ছিল। ও জানত কিভাবে পরিস্থিতি সামলাতে হয়। ও আমাকে বলেছিল, তানিয়া, এটা আমাদের সিক্রেট। এই সিক্রেট আমাদের সম্পর্কটাকে আরও সুন্দর করবে। এরপর থেকে এটা একটা অভ্যাসে পরিণত হলো। ইমতিয়াজ ট্যুরে গেলেই আবির আমার ঘরে আসত। আমাদের এই সম্পর্কটা ছিল ব্ল্যাকমেইল আর ইমোশনের এক অদ্ভুত ককটেল। আবির মাঝে মাঝে আমাকে ভয় দেখাতো, তুমি যদি না করো আমি ভাইয়াকে সব বলে দেব। আবার পরক্ষণেই ও আমাকে আদর করে বোঝাতো, আমি তোমাকে ভালোবাসি তানিয়া, ভাইয়া তোমাকে বোঝে না। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। আমি জানি না আমি ভিকটিম নাকি অপরাধী। শুধু জানি আমি এমন এক জালে আটকে গেছি যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আবিরের ওই চাহনি, ওই স্পর্শ, এগুলো এখন আমার ড্রাগের মতো হয়ে গেছে। পাপ জেনেও আমি সেই আগুনের দিকেই বারবার ছুটে যাচ্ছি। এখন আপনারাই বলুন, আমার কি উচিত সব ইমতিয়াজকে বলে দেওয়া, নাকি এই গোপন সুখের সাগরে এভাবেই ভেসে থাকা? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।